তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। অভিজিতের খুনিরা দেশে নেই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। যুক্তরাষ্ট্রের পুরস্কার ঘোষণাকে স্বাগত পররাষ্ট্রমন্ত্রী। অস্ট্রেলিয়া এবং ইউরোপে পাঠানোর নামে ভারতে নিয়ে নির্যাতন, পাচার চক্রের মূল হোতা সহ ৩ জন গ্রেপ্তার। চট্টগ্রামে হেলে পড়া ভবনের ঝুঁকিপূর্ণ অংশ ভেঙে ফেলা হচ্ছে, ক্ষতিপূরণের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ। এবং ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ছাড়ছেন আকরাম। কাল বিসিবি সভাপতির সাথে কথা বলার পর আনুষ্ঠানিক ঘোষণা। শিরোনাম বলছিলাম, এবারে যা হচ্ছে পুরো খবর। লেখক অভিজিৎ রায়ের খুনিদের ধরতে মার্কিনদের পুরস্কার ঘোষণাকে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পুরস্কারের এই ঘোষণা অপরাধীদের ধরতে সহায়তা করবে। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেছেন, বাংলাদেশের উপর কোনো চাপ নেই, তবে অসাধু পক্ষ থেকে দেশের উন্নতি দেখে অপতৎপরতায় লিপ্ত। এছাড়া মিয়ানমারের সাথে বন্ধু রাষ্ট্রগুলো বাণিজ্য করছে বলে ক্ষোভ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। লেখক অভিজিৎ রায়ের খুনিদের কেউ ধরিয়ে দিলে তাকে $50 লাখ পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র। সোমবার দেশটির স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দেয়। মঙ্গলবার এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের কাছে। বিষয়টি স্বাগত জানিয়ে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এভাবে পুরস্কার ঘোষণা করে সফল হয়েছে। মেবি এইটার ফলে আমরা যে প্রচেষ্টা তাদের ধরার চেষ্টা, ওইটাতে একটু ইট উইল বি হেল্পফুল, তাতে ধরা শুধু সহজ হয়। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কূটনৈতিক চাপ দিচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুল মোমেন বলেন, যখনই কোনো দেশ ভালো করে তখন তার শত্রু বাড়ে। যুক্তরাষ্ট্রকে অসাধু পক্ষ ভুল তথ্য দিচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ তো মোটামুটি নিজের উপরে নির্ভরশীল হয়ে যাচ্ছে, এরা এটা পছন্দ করেন না, এবং মেনি অফ দেম পসিবলি ওদের দ্বারা দে আর পেইড ফর অলসো। সুতরাং সমস্যা করেন তারা, তথ্যগুলো ঠিক মতো তারা দেন না, মিথ্যা তথ্য দেন। যেখানে কোনো দেশ উন্নতি করতে থাকে তার শত্রুও বাড়ে, তার উপর চাপও বাড়ে। আপনি যদি আপনার কলিগ থেকে বেটার করেন, দেখবেন আপনার অনেক কলিগই শত্রু হয়ে যাবে। এর আগে রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে রোহিঙ্গা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীন ও রাশিয়া মিয়ানমারকে সহযোগিতা করেই যাচ্ছে। যারা মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রি করছে তাদের সেটা এখন বন্ধ করা উচিত। রোহিঙ্গারা মিয়ানমারের নাগরিক, তারা নিজ ভূখণ্ড থেকে অনেক দূরে রয়েছে। এখন আমরা চাই রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করতে। প্রতিবেশী রাষ্ট্রগুলোকে এ সমস্যা সমাধানে এগিয়ে আসা উচিত। রোহিঙ্গা সমস্যা মিয়ানমার সৃষ্টি করেছে, এর সমাধানেও তাদের বড় ভূমিকা রাখতে হবে। গেল 5 বছরে রোহিঙ্গাদের ফেরত নেবার বিষয়ে 15 বার কথা হয়েছে, কিন্তু কোনো ফল আসেনি বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লেখক অভিজিৎ রায় হত্যার পরিকল্পনাকারী মেজর জিয়া ও আকরাম হোসেন বাংলাদেশে নেই। তারা অন্য দেশে গা ঢাকা দিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। দুপুরে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের সামনে মুক্তিযুদ্ধ নিয়ে ভাস্কর্য উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা জানান মন্ত্রী। এ সময় তিনি জানান, মেজর জিয়া চতুর লোক অন্য দেশে পালিয়ে আছে, দ্রুত তাদের খুঁজে বের করে রায় কার্যকর করা হবে। পলাতকদের ধরতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবসময় কাজ করছে বলেও জানান তিনি। ব্লগার অভিজিৎ হত্যার যে রায় হয়েছে, সেই রায়ের 2 জন মূল আসামি মেজর জিয়া এবং আকরাম। এখানে মেজর জিয়া, আমরাও তাকে খুঁজছি, আমরা তাকে দেখেছি, সে অত্যন্ত এক চতুর লোক। আমরা এখন আমাদের কাছে যা তথ্য আসে সেই তথ্য অনুযায়ী সে হয়তো অন্য কোনো দেশে গা ঢাকা দিয়ে আসেন। তা আমাদেরও চেষ্টা অব্যাহত আছে তাকে আমাদের ধরে নিয়ে আসার জন্য। 5 দিনের সফরে মালদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল বেলা 12টায় মালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি, ফিরবেন 27 ডিসেম্বর। মালেতে কাল বিকেল 3টায় বিমানবন্দরে মালদ্বীপ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে অভ্যর্থনা জানাবেন সে দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। 23 ডিসেম্বর সকালে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সালিহ আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন এবং এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
পরে প্রধানমন্ত্রীর সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। এরপর দুদেশের মধ্যে স্বাস্থ্য, শিক্ষা, দ্বৈত কর আরোপ, যুব এবং ক্রীড়া বিষয়ে কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে। এ সময় প্রতীকীভাবে সামরিক সরঞ্জাম হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া দেশটির প্রধান বিচারপতি এবং স্পিকার সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এছাড়া এই সফরে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে নাগরিক সংবর্ধনে ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। মালদ্বীপে 1 লাখ বাংলাদেশি শ্রমিকের মধ্যে 50,000ই অবৈধ। দালালদের মাধ্যমে গিয়ে বেশিরভাগ পড়েছেন বেকায়দায়। মালদ্বীপে নিযুক্ত হাইকমিশনার জানান, দুদেশের সরকারের দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে এ সংকট দূর করা সম্ভব। প্রধানমন্ত্রীর মালদ্বীপ সফরে অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করার বিষয়ে আশাবাদী প্রবাসীরা। মালদ্বীপের হুলহু মালে শহরের এই হোটেলে কাজ করা প্রায় শতভাগ শ্রমিক প্রবাসী বাংলাদেশি। দক্ষতার সঙ্গে হোটেল পরিচালনার কাজ করছেন তারা। সুযোগ সুবিধা ভালো থাকায় আয়ও করছেন বেশ। দক্ষতা অর্জন না করতে পারায় অনেকেই ভালো মানের চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন। তাই বাংলাদেশ থেকে যদি কোনো দক্ষ কর্মী এই মালদ্বীপে আসেন তাহলে বিভিন্ন কাজের সুযোগ রয়েছে। যদি আপনি ইংলিশ না বুঝে তাহলে কনস্ট্রাকশন সাইট বা দোকানে অ্যাজ এ শপকিপার হিসেবে এগুলো এইসব সেক্টরে কাজ করতে হবে। স্নগলি করতে আছে, ড্রাইভিং করতে আছে, তাদেরকে আমার সব কিছু এগুলো বুঝিয়ে দিতে হবে। মালদ্বীপের সবচেয়ে বড় মাছের আড়তেও কাজ করা অনেক বাংলাদেশি পড়ছেন ভিসা জটিলতায়। প্রত্যেকটা বাঙালি আপনার দালালটা বইলা নেই, কোম্পানি ভালো, স্যালারি খুব ভালো, কিন্তু আনার পর বলতেছি কি কোম্পানিরা দেখতেছে ঠিক কথায় কাজে কোনো মিল হইতেছে না। ওদের এটার ব্যবসা মানে টাকা পয়সা নিয়ে কাগজপত্র করে না ঠিকভাবে। পাসপোর্টগুলো কোম্পানির হাতে আছে, তো এই কোম্পানির হাতে থাকনে এখন আমরা পাসপোর্ট বানাইতে পারি না। দেশটিতে নিযুক্ত হাই কমিশনার জানান, ছোট্ট এই দেশে 1 লাখের বেশি বাংলাদেশি কাজ করলেও অর্ধেকই অবৈধ। তারা এখন পূর্ব শর্ত দিয়েছে যে একজন যদি এক নিয়োগকারী কর্তৃপক্ষ পায়, অর্থাৎ আমি যদি একজন মালদ্বীপিয়ান হই, আমার যদি কোটা থাকে 10 জন প্রবাসী কর্মী নেয়ার, শুধুমাত্র সেই ক্ষেত্রে তারা আমার কোম্পানির এগেনস্টে প্রতিষ্ঠানের পক্ষে তারা 10 জনকে রেগুলারাইজ করার অনুমতি দিচ্ছে। দেশটিতে বাংলাদেশের কোনো ব্যাংকের শাখা না থাকায় সরাসরি টাকা পাঠানো যাচ্ছে না। মালদ্বীপের রুপি থেকে ডলার, তারপর টাকাতে রূপান্তর করার কারণে লোকসানে পড়তে হচ্ছে বলেও জানান প্রবাসী বাংলাদেশিরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মালে, মালদ্বীপ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার অনুমতি চেয়ে করা রিটের শুনানির দিন আগামীকাল নির্ধারণ করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি খন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী ইউনুস আলী আকান্ত। খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে গতকাল হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়। গেল 13 নভেম্বর থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়া। খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা নেয়ার বিষয়ে আইনি সুযোগ নেই বলে আবারও জানালেন আইনমন্ত্রী আনিসুল হক। সকালে গুলশানের জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত এক অনুষ্ঠান শেষে একথা জানান তিনি। এ নিয়ে শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, বিএনপিপন্থী আইনজীবীদের একটি দল তার সঙ্গে দেখা করেছে, তবে তারা খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর বিষয়ে আইনগত কোনো ভিত্তি দেখাতে পারেনি। এদিকে নির্বাচন কমিশন আইন নিয়ে রাষ্ট্রপতির সিদ্ধান্ত নেবেন উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতির সিদ্ধান্তের উপরই আইন করা সম্ভব। এটা আইনের দিক দিয়ে দেখতে হবে। তার কারণ হচ্ছে সরকার যখন কোনো পদক্ষেপ নেয়, আরবিট্রারি পদক্ষেপ নেওয়াটা সরকার নিতে পারে না, বরঞ্চ সরকারকে যেই পদক্ষেপ নিতে হয় সেটা আইনি পদক্ষেপ নিতে হয়। আমি খুব শিগগিরই আইন মন্ত্রণালয়ের অভিমত দিয়ে দিব। সৌদি দূতাবাসের আদলে ভুয়া ওয়েবসাইট করে ঢাকায় নিয়োগ বাণিজ্য চালাচ্ছে একটি চক্র। দূতাবাসের আয়া থেকে আইটি অফিসার পর্যন্ত নিয়োগের বিজ্ঞপ্তি দেয় তারা। পুলিশ বলছে এরকম প্রলোভন দেখিয়ে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে 4 জন। সাধারণ দৃষ্টিতে বোঝার উপায় নেই এটি সৌদি দূতাবাসের ভুয়া ওয়েবসাইট, কারণ এতে ব্যবহার করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী, রাষ্ট্রদূত ও সৌদি আরবের রাষ্ট্রীয় প্রতীক।
ওয়েবসাইটে সৌদি দূতাবাসে ৮ পদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যারা আবেদন করেছেন তাদের প্রত্যেকের কাছ থেকে নেওয়া হয়েছে ১.৫ থেকে ২ লাখ টাকা করে। দেয়া হয়েছে ভুয়া নিয়োগপত্র ও আইডি কার্ড। সিআইডি জানায়, একসময় সৌদি দূতাবাসের কর্মকর্তার বাসায় রান্নার কাজ করা শফিক চক্রটির মূল হোতা। আইডি কার্ডগুলো ওই একই ব্যক্তির দ্বারা তৈরি করে দেওয়া। তো এগুলো যেহেতু মূল কারিগর উনি নিজে একসময় সৌদি আরবে ছিলেন, সুতরাং উনি যেভাবে নিয়োগপত্র পেয়েছিলেন ওইটিকে রেপ্লিকেট হয়েছে। বাংলা লোগোটা বাংলাদেশে অবস্থিত সৌদি দূতাবাসের লোগো ব্যবহার করা হয়েছে। ভারতীয় সৌদি দূতাবাসের আরবিক শব্দটা আবার ওইটি। চক্রটির ৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি। তাদের মধ্যে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে যে ভুয়া ওয়েবসাইটটি তৈরি করেছে। বাংলাদেশে বিভিন্ন অধস্তন লেভেলের কর্মচারী নিয়োগের বিজ্ঞাপন দিয়ে সেখান থেকে বেশ বড় অঙ্কের টাকা নেওয়া হয়েছে। চক্রটি সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের নামেও একটি ভুয়া ওয়েবসাইট করার পরিকল্পনা করছিল। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতে মানব পাচার চক্রের ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। চক্রটি দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়া ও ইউরোপে লোক পাঠানোর নামে ভারত নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করে আসছিল। মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টার থেকে এ তথ্য জানানো হয়। গেল কয়েক বছর এই চক্র শতাধিক মানুষকে পাচার করেছে বলেও জানিয়েছে র্যাব। অস্ট্রেলিয়া ইউরোপে চাকরির কথা বলে শ্রমজীবী মানুষদের পাচার করত চক্রটি। ভারত থেকে ভিসা করানো সহজ হবে এমন কথা বলে নেওয়া হতো কলকাতা ও দিল্লিতে। এরপর সেখানে আটকে রেখে চালানো হতো নির্যাতন। সেই ভিডিও দেশে পাঠিয়ে অতিরিক্ত অর্থ আদায় করাই ছিল এই চক্রের কাজ। র্যাব জানায়, এই চক্র শখানেক মানুষকে ভারত পাচার করলেও কাউকেই ইউরোপে পাঠায়নি। এখনও কলকাতার টর্চার সেলে যাদের আটকে রাখা হয়েছে তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র্যাব। সকালে সচিবালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে আরও বলেছেন, এখন পর্যন্ত দেশের ৩০% মানুষকে টিকার আওতায় আনা হয়েছে। কয়েক মাস ধরে করোনা সংক্রমণের হার ১.৫% আশেপাশে। মৃত্যুর হারও ৫ জনের বেশি নয়। কিন্তু এর মধ্যে করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ওমিক্রন বিশ্বের ৯০টি দেশে ছড়িয়েছে। এ অবস্থায় স্বাস্থ্যবিধি না মানলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আগের মতো স্বাস্থ্যবিধি নিশ্চিতে এরই মধ্যে জেলা প্রশাসক এবং সিভিল সার্জনদের চিঠি দিয়েছে মন্ত্রণালয়। আমরা সেই জন্যই সকলকে অনুরোধ করছি যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। শুধু ওমিক্রন নয়, করোনা তো আছে, করোনা তো এখনো ডেল্টা ভ্যারিয়েন্ট তো আছে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ৬০ ঊর্ধ্ব ও ফ্রন্টলাইনাররা এখন থেকে টিকার কার্ড দেখিয়ে বুস্টার ডোজ নিতে পারবে। চলতি মাসের শেষ দিকে অ্যাপসের মাধ্যমে নিবন্ধন শুরু হবে বলে জানান তিনি। এই নিয়ে কাজ করছে আইসিটি মন্ত্রণালয়। আমরা রক্ষা পেতে চাই, তাহলে আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, যে কাজটি আমরা করছি না। এবং সাংবাদিক ভাইদের বলবো, এই বিষয়ে আপনাদের জোরালো ভূমিকা রাখতে হবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালদ্বীপ সফর প্রসঙ্গে বলেন, বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মী নিতে চায় দেশটির সরকার। সফরে এই বিষয়ে দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৮,০৫১ জনের। ৮৪৯টি ল্যাবে ২৪ ঘন্টায় ২০,৯০৯ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৯১ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৩৯%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৫,৮১,৬৩৪ জনে। সুস্থ হয়েছেন আরও ২৬৪ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,৪৬,০৭১ জন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা শহীদ জায়া বেগম মুশতারি শফিকে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। কেন্দ্রের শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হলে ফুলেল শ্রদ্ধা জানান সবাই। এ সময় মুক্তিযুদ্ধে তার অবদানের কথা স্মরণ করেন শুভানুধ্যায়ীরা। আগামীকাল বাদ জোহর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা শেষে চৈতন্যগলি কবরস্থানে দাফন করা হবে তার মরদেহ। সোমবার বিকেলে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান বীর মুক্তিযোদ্ধা বেগম মুশতারি শফি। ৮৪ বছর বয়সী এই শব্দ সৈনিক দীর্ঘদিন
কিডনি, রক্তের সংক্রমণ সহ নানা জটিলতায় ভুগছিলেন। শ্রদ্ধা নিবেদনের জন্য মঙ্গলবার সকাল 11টার দিকে তার মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ ফুলেল শ্রদ্ধা জানান। মুক্তিযুদ্ধের চেতনা এবং ধারা আমাদের দেশ থেকে নির্বাসিত, যখন মুক্তিযুদ্ধের চেতনাকে পুনরুদ্ধার করা একটা অপরিহার্য কর্তব্য হয়ে উঠেছে, সেই কর্তব্য পালনেও তিনি অসাধারণ নেতৃত্বের ভূমিকা পালন করে গেছেন। তিনি যে লিগেসি রেখে গেছেন, যে উত্তরাধিকারত্ব রেখে গেছেন, যে চেতনা রেখে গেছেন, সেটা আমি মনে করি আমাদের তরুণ কর্মীদের চিরকাল এটা প্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের সময় ৭১-এর ৭ এপ্রিল বেগম মুস্তারি শফির স্বামী দন্ত চিকিৎসক মোহাম্মদ শফি ও ছোট ভাই এহসানুল হক আনসারীকে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনী। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দ সৈনিক হিসেবে কাজ করেছেন মুস্তারি শফি। আমরা আশা করেছিলাম আমামা স্বাধীনতা পদক পাবে একজন মুক্তিযোদ্ধা, কিন্তু এখনো আমরা জানি না এই পদকটা হবে কিনা। আমার মায়ের একটা স্বপ্ন ছিল চট্টগ্রামে মুক্তিযুদ্ধ জাদুঘর করার, সেটা জায়গা বরাদ্দের অসুবিধায় আমরা করে দিতে পারিনি। দেশে যে কোনো প্রগতিশীল আন্দোলনে অংশগ্রহণের পাশাপাশি নারী অধিকারের বিষয়ে সবসময় সরব ছিলেন বেগম মুস্তারি শফি। মহিয়সী এই নারীর মননশীলতার পরিচয় পাওয়া যায় বিভিন্ন বিষয়ে তার লেখা বইগুলোতে। মঙ্গলবার বাদজোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে তার প্রথম জানাজা হয়। বুধবার চট্টগ্রামে হবে দ্বিতীয় জানাজা। কুষ্টিয়ার বটতৈল ইউপিতে 2 চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে সাংবাদিক পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার কবুরহাটে এই ঘটনা ঘটে। সকালে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান ওরফে মিন্টু ফকির মোটরসাইকেল র্যালি বের করে। দোস্তপাড়া এলাকায় পৌঁছলে নৌকার প্রার্থী এম এ মমিন মণ্ডলের কর্মী সমর্থকরা তাদের উপর হামলা চালায়। এতে স্বতন্ত্র প্রার্থী মিন্টু ফকির সহ 6 জন আহত হন। মিন্টু ফকিরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ঘটনার পর কুষ্টিয়া আলমডাঙ্গা সড়ক অবরোধ করে তার কর্মী সমর্থকরা। এ সময় দুই পক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা। সে সময় পুলিশ লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি, ইউনিয়ন আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট সহ আমরা উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সাথে নির্বাচন সংক্রান্ত আলোচনা করতে গেছি। এর ভিতরে আমাদের কাছে টেলিফোন গেল যে ওরা এসে আমাদের অফিস ভাঙচুর করছে এবং একটা ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। এই পর্যন্ত আমি জানি এবং তাৎক্ষণিক ওখান থেকে আমি বের হয়ে আসি। এখন এই পরিস্থিতি দেখছি। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এই অবস্থা আরও 2 দিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে চলতি মাসের শেষের দিকে উত্তরাঞ্চলে আবারও শৈত্যপ্রবাহ আসতে পারে বলছেন আবহাওয়াবিদরা। দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের 4 জেলায় চলছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। শীতের প্রকোপে সারা দেশের তাপমাত্রা কিছুটা কমেছে। চলমান মৃদু শৈত্যপ্রবাহ আরও 2-1 দিন চলবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শৈত্যপ্রবাহের প্রভাবে সোমবার সকাল থেকে রাজধানীর তাপমাত্রা আগের চেয়ে কমে এসেছে। এতে রাতে ও সকালে অনুভূত হচ্ছে শীত। গত 2 দিন ধরে যে ঢাকার টেম্পারেচার কিছুটা কম, তো এটার কারণে বেশ উপভোগ করছি। এখন বাইরে বের হলে আগের মতো গরম লাগে না। সো ইটস এ ভেরি গুড টাইম টু বি হিয়ার। নভেম্বরে তো টোটালি ঠান্ডা ছিল না, বাট গত 3-4 দিনের ওয়েদারটা চেঞ্জ হওয়ার কারণে ঠান্ডা ফিলটা হচ্ছে। গত 3-4 দিনের ওয়েদারটা ভালো লাগছে। এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে চলতি মাসের শেষের দিকে আবারও শীতের প্রকোপ বাড়তে পারে। সারা দেশে যে মৃদু শৈত্যপ্রবাহ চলছে, এটা আগামীও 2-3 দিন অব্যাহত থাকবে। কিন্তু ওই যে সামান্য টেম্পারেচার বাড়লো, রাতের তাপমাত্রা সামান্য বাড়লো, কিন্তু এই ঠান্ডার অনুভূতিটা প্রকটই থাকবে। বিশেষ করে দেশের উত্তর পশ্চিমাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে কিছু জায়গায় ভোররাত্রি থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার সারা দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে 28 ডিগ্রি সেলসিয়াস। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিলিপাইনের সুপার টাইফুন রায় আঘাত হানার 5ম দিনের মৃতের সংখ্যা বেড়ে 375 জনে দাঁড়িয়েছে। বিভিন্ন শহরে আহত হয়েছেন অন্তত 515 জন। পুলিশ জানিয়েছে এখনো 56 জন নিখোঁজ আছেন।
সুপার টাইফুন রায় আঘাত হানার 5 দিন পেরুলেও এখনও বেড়েই চলেছে প্রাণহানির সংখ্যা। লণ্ডভণ্ড হয়ে গেছে উপকূলীয় এলাকা, দুর্গত এলাকার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ ও ত্রাণ তৎপরতা। ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে এখন পর্যন্ত 5,000 মানুষকে উদ্ধার করা হয়েছে। অন্যদিকে মোট 6 রাজ্যে বাস্তুহীনের সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। ঘূর্ণিঝড়ের গতিপথে থাকা অন্তত 3,800 বাড়িঘর বিধ্বস্ত হয়েছে। উত্তর মিন্দানাও রাজ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ $1,20,000 মার্কিন ছাড়িয়েছে। ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, টাইফুনের আঘাতে দেশ জুড়ে 5,391 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির স্থানীয় সরকারের তথ্য মতে, ঝড়ের কারণে এখনও বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছে 227টি শহর। ঝড়ো বাতাস, প্রবল বৃষ্টি ও ভূমিধসে বিদ্যুৎ ও মোবাইল টাওয়ার উপড়ে যাওয়া ও প্রধান সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আছেন দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলের কয়েক কোটি মানুষ। প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে বেগ পেতে হচ্ছে কর্মীদের। এদিকে দেশজুড়ে উদ্ধার ও ত্রাণ সহায়তার জন্য 5,837 জন কর্মী নিয়োগ করেছে দেশটির সরকার। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি দীর্ঘমেয়াদী ত্রাণ প্রচেষ্টায় অর্থায়নের জন্য $22 মিলিয়ন মার্কিন চেয়ে জরুরি আবেদন করেছে। এদিকে টাইফুন রায়ের প্রভাবে ভিয়েতনামে প্রবল ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হচ্ছে। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিসিবি ক্রিকেট অপারেশনসের দায়িত্ব ছাড়ছেন আকরাম খান। কোনো চাপে নয়, পারিবারিক কারণে তার এই সিদ্ধান্ত জানিয়েছেন। আগামীকাল বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের সাথে কথা বলার পর আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছেন আকরাম। সোমবার ফেসবুকে স্ট্যাটাসে সহধর্মিনী সাবিনা আকরাম এমনটাই জানানোর পর থেকেই নাটকীয়তা শুরু, যদিও পরবর্তীতে সেই স্ট্যাটাস সরিয়ে নিয়েছিলেন তিনি। ঘটনার কারণ জানতে দিনভর আকরামের বাড়ির সামনে গণমাধ্যম কর্মীদের ভিড়। ফোনে বারবার যোগাযোগের পর সন্ধ্যায় গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। আমি আসলে অনেক বছর আপনার এখানে ছিলাম, যেহেতু আপনারা জানেন এটা আসলে মানে একটা স্ট্রেংথের দরকার, মেন্টালি বলেন ফিজিক্যালি বলেন, তো সব কিছু মিলে একটু ব্রেক। 2014 সালে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে নির্বাচিত কমিটিতে প্রথমবার ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পান আকরাম। পরের বছর অক্টোবরে নাইমুর রহমান দুর্জয়ের কাছে পদ হারান। এরপর 2016 এর ফেব্রুয়ারিতে আবারও বিসিবির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্বে ফেরেন আকরাম। সে কারণে বিসিবি বসের সাথে কথা বলে দিতে চান চূড়ান্ত ঘোষণা। গত 8 বছর ক্রিকেট অপারেশন ছিলাম, সো এটা আমরা আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট, আমার যে গার্জিয়ান, যেটা গত 8 বছর মনে করেন যার থেকে আমি সবচেয়ে বেশি হেল্প পেয়েছি কাজের জন্য। যতগুলোই খারাপ ভালো সময় গিয়েছে সবসময় উনি আমার সাথে ছিলেন। সো ওনার সাথে আমি আলাপ করে আমি হয়তো কালকের মধ্যে আপনাদেরকে আমার ডিসিশনটা জানিয়ে দেব। লম্বা সময় বিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন, চাইলেই কি সরে যাওয়া সম্ভব? বিসিবির সভাপতি থেকে যেতে বললে কি হবে, সেটাই এখন বড় প্রশ্ন। আমাদের ক্রিকেটের অভিভাবক নাজমুল হাসান পাপন, তিনি যদি আপনাকে সিদ্ধান্তের ব্যাপারে পরিবর্তনের পরামর্শ দেন? না, এটা আমি ওনার সাথে আলাপ করে এখন আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অনূর্ধ্ব-19 নারী সাফ ফুটবলের ফাইনালে কাল ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় অধিনায়ক মারিয়া মান্ডার। অন্যদিকে বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মেনে নিয়েই জয়ের লক্ষ্যে নামবে ভারত। কমলাপুর স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6টায়। ট্রফি হাতে দুই দলের অধিনায়ক। গড়নে ছোটখাটো বাংলাদেশ ক্যাপ্টেন মারিয়া মান্ডার কাছে ট্রফির উচ্চতা আর ভার দুটোই হয়তো বেশি, কিন্তু বয়সভিত্তিক ফুটবলের বিভিন্ন পর্যায়ে গোটা 4 ট্রফি হাতে তুলেছেন মারিয়া। ভারত অধিনায়কও যেখানে পিছিয়ে। ম্যাচ ভেন্যু কমলাপুর স্টেডিয়ামে শেষবার নিজেদের ঝালিয়ে নিয়েছেন কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। টুর্নামেন্টে অপরাজিত 4 ম্যাচে 19 গোলের বিপরীতে কোনো গোল হজম না করা আর ভারতের বিপক্ষে জয়ের স্মৃতি, এসব কিছুই বাংলাদেশকে এগিয়ে রাখছে। কিন্তু প্রতিপক্ষ ভারত বলেই সতর্ক বাংলাদেশ।
আমরা যা আগে ভুল ত্রুটি করেছি বা যে ভালো কিছু করেছি সব কিছুই আমরা মিলে প্রিপারেশন নিয়েছি যে আমাদের ফাইনালে যে আমরা ভালো কিছু করব এবং ফাইট করব তাদের সাথে। যেহেতু ফাইনাল এবং প্রতিপক্ষ আপনার ইন্ডিয়া, অবশ্যই আমরা জানি যে ইন্ডিয়া একটা শক্তিশালী দল, তো তাদের আরো উন্নতি ঘটাতে হবে এবং আমি আশা করি এবং আমার বিশ্বাস আছে যে মেয়েরা সেটা ভালো করবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। 2017 সালে এই কমলাপুর স্টেডিয়ামেই অনূর্ধ্ব-19 সাফের ফাইনালে ভারতকে হারিয়ে ট্রফি জিতেছিল বাংলাদেশ। রিপা, আফিদা, ঋতুপর্ণাদের ফর্ম আবারও তেমন কিছুরই ইঙ্গিত দিচ্ছে। এর আগেও তো আমরা সেম মাঠে ফাইনাল খেলছি, প্রতিপক্ষ ইন্ডিয়া টিম ছিল, তো এবারও আমাদের প্রতিপক্ষ ইন্ডিয়া, তো আমাদের প্রতিটা প্লেয়ারই ওই আগের এক্সপিরিয়েন্স আছে। অন্যদিকে প্রিয়াঙ্কা দেবী, নিতু লিন্ডা ভারতকে রেখেছেন সাফল্যের পথে, যদিও বাংলাদেশকে হারানো সহজ হবে না জানা আছে ভারত অধিনায়কের। অসাধারণ, গোলকিপারের কোনো সুযোগ ছিল না। বাংলাদেশ সব ক্ষেত্রেই ভালো, নিজেদের মাঠে তারা বেশ শক্তিশালী, তবে আমরাও জয়ের জন্যই মাঠে নামব। রাউন্ড রবিন লিগে ভারতের বিপক্ষে 1 গোলে জয় পেয়েছিল বাংলাদেশ। 3 বছর আগে অনূর্ধ্ব-18 সাফ জিতে এমনই এক ট্রফি উঁচিয়ে ধরেছিল বাংলাদেশের মেয়েরা। আবারও সেই সুযোগ ঘরের মাঠে এবার ভারতকে হারিয়ে শিরোপা উৎসবে মাততে চায় বাংলাদেশ। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লা লিগায় সেভিয়ার মুখোমুখি হবে বার্সেলোনা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 2টায়। টানা 3 জয়ে আত্মবিশ্বাসী সেভিয়া। রকিটিচ, ওকাম্পোসরা ঘরের মাঠে বার্সার শক্ত পরীক্ষা নেবে নিঃসন্দেহে। চোট কাটিয়ে রাফা মিরের অন্তর্ভুক্তিতে আক্রমণে শক্তি বাড়বে স্বাগতিকদের। বিপরীতে 4 ম্যাচ পর জয় পেয়েছে বার্সা। ছন্দ ধরে রাখতে গাভি, কুতিনিও, গঞ্জালেসদের উপর ভরসা কোচ জাভির। সাম্প্রতিক ফর্মে পিছিয়ে থাকলেও দুদলের সবশেষ 5 দেখায় দাপট বার্সার। 2 জয়ের বিপরীতে 2 ড্র ও 1 হার কাতালানদের। এদিকে রাত 1:45 সেরিয়াতে ইউভেন্টাস লড়বে কালিয়ারির বিপক্ষে। জয় ধরে রেখে শীর্ষ 5-এ জায়গা করে নেয়ার সুযোগ ইউভেদের সামনে। আর এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।